গত বছরের ৫ আগস্টের পর থেকে ঢাকাসহ সারা বাংলাদেশে আন্দোলনের পরিমাণ বেড়ে গেছে বা আন্দোলনের সংখ্যা বেড়ে গেছে। এই ভিডিওতে ঢাকার আন্দোলন নিয়ে কিছুটা কথা বলতে চাই। দেখেন, আমরা দেখে আসছি যে কারো চাকরি লাগবে বা কেউ চাকরি থেকে ছাঁটাই হয়েছে বা কারো পদোন্নতি লাগবে বা কোনো কোম্পানি কাউকে বেতন দিচ্ছে না নিয়মিত বা কারো বোনাস বাকি বা কেউ বোনাস সময় মতো পাচ্ছেন না। সেসব নিয়ে ঢাকার রাস্তায় নেমে পড়ছেন আন্দোলনের জন্য। এবং আমরা রাজনৈতিক দলগুলোকেও দেখে আসছি ৫ আগস্টের পর থেকে যে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা ঢাকার যেসব ব্যস্ততম সড়ক রয়েছে, যেমন শাহবাগ বা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যেমন যমুনার যে রাস্তা বা মৎস্য ভবন, কাকরাইল সহ ঢাকার বিভিন্ন স্পটেই আমরা দেখেছি যে আন্দোলন করতে। ব্যাপারটা হলো এরকম যে ধরেন বিগত আওয়ামী লীগ সরকার আমলে কেউ যদি ঠিকঠাকভাবে পদোন্নতি না পান বা কেউ যদি তার চাকরিতে যদি অনিয়ম হয় বা অন্যায্য হয়, নিশ্চয়ই পরবর্তী সময়ে তিনি আন্দোলন করতেই পারেন। তার সেই আন্দোলনের ন্যায্যতা নিশ্চয়ই হতে রয়েছে। এবং যারা রাজনীতি করেন তারা তাদের গণতান্ত্রিক অধিকার বা তাদের রাজনৈতিক অধিকার তারা রাস্তায় তারা আন্দোলন করবেন। তাদের যে বিক্ষুব্ধ বা সংক্ষুব্ধ বা তাদের যে দাবি দাওয়া সেসব নিয়ে নিশ্চয়ই তারা তাদেরকে মানুষকে জানাবেন আন্দোলনের মাধ্যমে। কিন্তু আমরা দেখলাম যে এই যে আন্দোলন সংগ্রাম এর কারণে ঢাকার রাস্তাগুলো একেবারেই ব্লকড হয়ে যাচ্ছে, ঢাকা একেবারে স্থবির হয়ে যাচ্ছে। আপনারা জানেন যে ঢাকা যানজটের নগরী বা যানজটের জন্য বিখ্যাত। এখন আপনি যদি শাহবাগে আন্দোলন করেন বা আপনি যদি কাকরাইল মৎস্য ভবন দখল করে বসে থাকেন, তা আমরা দেখা যায় যে ঢাকার একটা স্পটে যখন ব্লক হয়ে যায় পুরো ঢাকা স্থবির হয়ে যায়। আপনারা জানেন যে বিএনপি নেতা ইশরাক হোসেনের জন্য তার যে কর্মী সমর্থকরা রয়েছে তারা আমরা দেখেছি যে নগর ভবনের সামনে বা যমুনার যে রাস্তা রয়েছে বা মৎস্য ভবন বা কাকরাইল এলাকার দিকে তারা আন্দোলন করেছে। রাস্তা একেবারে ব্লকড হয়ে গিয়েছিল। তাদের দাবিটা আসলে কি ছিল? যে তাদের দাবি ছিল এরকম যে দক্ষিণের ঢাকা সিটি কর্পোরেশন মানে দক্ষিণের মেয়র হিসেবে যেন তাকে শপথ পড়ানো হয়। এই ছিল তাদের দাবি। পরবর্তীতে আরেকটি দাবি যুক্ত হয়েছিল যে দুজন ছাত্রদের উপদেষ্টা রয়েছে বা ছাত্র প্রতিনিধি রয়েছেন আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম, তাদেরকে পদত্যাগ করতে হবে বা তাদেরকে স্যাক করতে হবে এই উপদেষ্টা পরিষদ থেকে। তাদের যে দাবি দেওয়া নিশ্চয়ই সরকার হয়তো গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে, সেটি ভিন্ন আলাপ। বা তাদের আন্দোলন কতটুকু যৌক্তিক বা কতটুকু যৌক্তিক নয় সেই বিষয়ে আমি যাচ্ছি না। কিন্তু আমরা দেখেছি যে কয়েকদিনের আন্দোলনের কারণে ঢাকায় ব্যাপক জ্যাম লেগেছে। এবং আমরা পাল্টাপাল্টি আরেকটি প্রোগ্রামও দেখেছি যে জাতীয় নাগরিক পার্টি তারা ইলেকশন কমিশন কার্যালয়ের সামনে তারা বিক্ষোভ করেছে এবং তাদের দাবি দেওয়া ছিল এরকম যে ইলেকশন কমিশন পুনর্গঠন করতে হবে। সেই নিয়ে তাদের আন্দোলন বা বিক্ষোভ চলেছিল। এবং তারও আগে আমরা দেখেছিলাম যে যমুনার সামনে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা ভিড় করেছিলেন বা প্রতিবাদ করেছিলেন এই মর্মে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং আমরা দেখেছি যে সেখানে জামাতে ইসলাম সহ আরও কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীরাও যুক্ত হয়েছিলেন। পরবর্তীতে সেই আন্দোলন শাহবাগে গিয়েছে এবং পরবর্তীতে সরকার তাদের দাবি দাওয়া মেনে নিয়েছে এবং আন্দোলন প্রত্যাহার হয়। কিন্তু আমরা দেখেছিলাম যে সেই আন্দোলনের কারণেও ঢাকার বিভিন্ন জায়গায় কিন্তু জ্যাম লেগেছে বা মানুষজনের ভোগান্তি পোহাতে হয়েছে। বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমেও সংবাদ ছাপা হয়েছে যে এই যে ক্রমাগত আন্দোলনের কারণে কিভাবে সীমাহীন দুর্ভোগে মানুষ পড়েছে। আপনারা দেখেন যে ৫ আগস্টের পরবর্তী সময় আমরা দেখছি যে ঢাকায় প্রতিদিনই ৩টা থেকে ৪টা ৫টা আন্দোলন হচ্ছে। দেখা যায় যে কোনো বিশ্ববিদ্যালয়ের সামনে বা সচিবালয়ে বা কোনো বেসরকারি অফিসের সামনে আন্দোলন চলছেই। আমি তারা যে আন্দোলনগুলো করছেন সেই আন্দোলনগুলোকে আমি অন্যায্য বলছি না, আমি বলছি যে তাদের আন্দোলন করার নিশ্চয়ই যৌক্তিকতা রয়েছে। কিন্তু আমরা দেখেন যে ঢাকায় যেহেতু প্রায় ২ কোটি বা ২ কোটিরও বেশি মানুষ বসবাস করেন এবং বহু মানুষ প্রতিদিন সকালে তারা চাকরির জন্য বের হয়ে যান, মানে অফিসের জন্য বের হয়ে যান, বা প্রচুর শিক্ষার্থীরা রয়েছেন তারা স্কুলে যান, কলেজে যান, বিশ্ববিদ্যালয়ে যান। তো স্বাভাবিকভাবেই তারা যখন সকালের দিকে বের হন, রাস্তায় যানবাহনের চাপ থাকে, তার উপর যদি এই আন্দোলন হয় তখন ঢাকার অবস্থা আসলে কি হয়। এবং আমরা দেখেন যে ঢাকার বাইরে থেকেও কিন্তু প্রতিনিয়ত প্রচুর গাড়ি ঘোড়া কিন্তু ঢুকছে ঢাকা শহরে। সেই জায়গা থেকে আমরা যখন দেখি যে ঢাকার
যে প্রধানতম সড়কগুলো রয়েছে সেগুলো দখল করে যখন আন্দোলন হয় তখন আসলে ঢাকা একেবারে অচল হয়ে যায় এবং স্থবির হয়ে যায়। এর সবচেয়ে বড় ভোগান্তি পোহাতে হয় সাধারণ মানুষকে, যাদেরকে কাজের জন্য বের হতে হয়। এবং বহু মানুষকে আমরা দেখেছি যে তাদের পরিবারে হয়তো বা অসুস্থ সদস্য রয়েছেন যাদেরকে হসপিটাল নিতে হয়। এবং আমরা টেলিভিশনেও দেখেছি যে এরকম একটি ঘটনাও ঘটেছে যে একজন গুরুতর অসুস্থ রোগী, তার আত্মীয় স্বজনরা বলছে যে ভাই রাস্তাটা ছেড়ে দিন। এখন প্রশ্ন হলো যে কি করা যেতে পারে। আমি যেটা মনে করি যে অন্তর্বর্তী সরকারের উচিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসা, যে আপনারা আন্দোলন করছেন খুব ভালো কথা, কিন্তু একটা সিস্টেমে হওয়া উচিত বা একটা প্রসেসের মাধ্যমে হওয়া উচিত। কেননা প্রতিদিন যদি রাস্তায় আন্দোলন হয় তাহলে মানুষের তো আসলে কর্মঘণ্টা নষ্ট করে দিবে বা মানুষের যে ভোগান্তি আসলে বাড়িয়ে দেবে। আপনারা জানেন যে ঢাকা এমনি যানজটের নগরী। সেই জায়গা থেকে অন্তর্বর্তী সরকারের উচিত যে এই বিষয়টি রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে ঠিকঠাক করা, যে কি করা যেতে পারে বা কিভাবে আন্দোলন করলে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে। এবং রাজনৈতিক দলগুলোরও উচিত হবে যে তারা যখন আন্দোলনের এজেন্ডা সাজান বা আন্দোলনের কর্মসূচি সাজান তখন যেন অন্তত একটু সাধারণ মানুষের কথা চিন্তা করেন যে তারা আন্দোলনটা করলে কিভাবে আন্দোলনটা করলে মানুষের কষ্ট কম হবে। বা যদি এরকম হয় যে আমরা সোহরাওয়ার্দী উদ্যান বা তারা যদি চিন্তা করে যে না আমরা উইকেন্ডে বা যে শুক্রবার শনিবার সেই সময় যদি তারা আন্দোলনের কর্মসূচি নির্ধারণ করেন তাহলে হয়তোবা অনেক ক্ষেত্রেই মানুষের ভোগান্তিটা কমবে। এবং অন্যদিকে যারা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন, যারা চাকরির জন্য বা পদোন্নতির জন্য আন্দোলন করছেন, এই বিষয়টি আমি মনে করি যে সরকারের অ্যাড্রেস করা উচিত যে এই আন্দোলন সংগ্রাম নিশ্চয়ই তারা করবেন, কিন্তু এই আন্দোলনের কারণে যেন মানুষের ভোগান্তিটা আসলে না বেড়ে যায়। এখন অনেকে যেটি বলছেন যে আওয়ামী লীগের আমলে মানুষজন ওইভাবে আন্দোলন করতে পারে নাই বা অনেক ক্ষেত্রেই অনেকে নির্যাতিত হয়েছেন, সেই জায়গা থেকে, সেই বিক্ষুব্ধ জায়গা থেকে মানুষজন আন্দোলন করছেন, সবই ঠিক আছে। তবে আমি মনে করি যে সরকারের এই বিষয়গুলো ভাবা উচিত যে কিভাবে মানুষের ভোগান্তি কমানো যায় এবং সর্বোপরি এই আন্দোলনের কারণে ঢাকা শহরে যে প্রচণ্ড আকারে জ্যাম লেগে যাচ্ছে সেই বিষয়টি আসলে ভাবা উচিত। তো আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জীবন সুন্দর হোক।